হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাস 7-এর যে নিজে করে 1.2 এর সেই অঙ্কগুলো করাবো। এর আগে নিজে করে 1.1 এবং কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমি নিজে করে 1.2 এর অঙ্কগুলো করাবো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সেগুলো দেখে নিও, তারপরে ক্লাসটা কন্টিনিউ করো। চলো শুরু করা যাক। নিজে করে 1.2 এর পেজ নম্বর 7। দেখো একের অঙ্কটা কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? ঠিক আছে, এগুলো তুমি সরাসরি ঐকিক নিয়মে করতে পারো যে 77 মিটার পথ যায়, 55 বার ঘুরে একে কত, 98তে কত। এটা হচ্ছে সরাসরি ঐকিক নিয়মে। আচ্ছা, ঐকিক নিয়মে করার আগে এই অঙ্কগুলো একটু সমস্যাটি লিখতে হয়। ঠিক আছে, কীরকমভাবে? প্রথমে লিখব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি হবে? যেটা লিখেছে যে দুটো সম্পর্ক, সেই দুটো সম্পর্ককে তোমরা গুছিয়ে লিখবে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। কীরকম বলেছে? 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে? যেটা বার করতে বলবে সেটাকে ডান দিকে রাখতে হয়। ঠিক আছে, তাহলে বলেছে 98 মিটার পথ যেতে কতবার চাকাটি ঘুরবে। তাহলে চাকা ঘোরে এটা বার করতে হবে, কিসে? বারে বার করতে হবে, তাই তো? আচ্ছা, এবার পথ যায় তো, তাহলে পথ কিসে? মিটারে আছে। এইবার প্রথম যে লাইনটা মানে যে শর্তটা দিয়ে দিয়েছে সেটাকে তোমাকে গুছিয়ে লিখতে হয়। কি বলেছে? 55 বার ঘুরতে 77 মিটার পথ যায়, তাহলে 77 মিটারটা আগে যেতে হবে, মানে আগে নিতে হবে, যেহেতু কতবার চাকা ঘুরে সেটা বার করতে বলেছে, তাই ওইটা হয়ে যাবে ডান দিকে। তার মানে বলেছে 55 বার চাকা ঘোরে, তাহলে 55 বার হয়ে যাবে এখানে। তাহলে 55 বার চাকা ঘুরে কত মিটার পথ যায়? 77 মিটার। ঠিক আছে, 77 মিটার পথ গেলে সে 55 বার ঘোরে। কততে বার করতে হবে? 98 মিটার। তাহলে 98 মিটার পথ যেতে সেই চাকাটি কতবার ঘুরবে, এটা তোমাকে বার করতে হবে। আচ্ছা, এরপরে একটা সম্পর্ক বার করতে হয়, সরল সম্পর্ক। সেটা সমানুপাতের অঙ্কের সময় করতে হয়, তোমরা এই সময় করতেও পারো নাও করতে পারো, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কি করব, এখানে পথ 77 মিটার যদি পথ যায় তাহলে সে যাবে 55 বার চাকাটি ঘুরবে। যেহেতু আমি পথ বেশি যাচ্ছে তাহলে চাকাটি তো আরও বেশি ঘুরবে, তাই না? তার মানে কি করব, এখানে এটা সম্পর্ক বার করছে, এটা করাও যায় না করাও যায়। যদি সমানুপাতে বার করতে বলতো তাহলে সম্পর্কটা বার করতে হবে। এটা যদি আমরা সরাসরি ঐকিক নিয়মে করব, তাই এখানে সম্পর্ক লিখলে হয়, না লিখলে হয়, আমি লিখে তোমাদের করিয়ে দিচ্ছি। এখানে পথ বাড়লে চাকা বেশি ঘুরবে, তাই তো? তাই পথ ও চাকা পরস্পর, আচ্ছা, একটা সরল সম্পর্ক হয়, একটা ব্যস্ত সম্পর্ক হয়। সরল সম্পর্ক কোনটাকে বলে? যদি এই দিকেও বাড়লো এই দিকেও বাড়লো, অথবা এই দিকেও কমলো ওই দিকেও কমলো, মানে দুই দিকে যদি আমার সমানভাবে বাড়ে বা কমে তাহলে সেটা হয় সরল সম্পর্ক। সরল সম্পর্ক কি? আবার যদি এদিকে বাড়লো কিন্তু ওইদিকে কমে গেল তাহলে ওটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইটা হলো সম্পর্ক বার করলাম। এবার আমি সরাসরি অঙ্কে চলে যাব। কি লিখব? ঐকিক নিয়মে সমাধান করে পাই, এটা লিখে নেবে। ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার এই যে কথাটা আমরা এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখলাম, এই কথাটাই আমরা কথায় লিখব। ঠিক আছে, যেটা বইতে বলেছে সেটাই লিখব। কি বলেছে? 77 মিটার পথ গেলে চাকা ঘোরে 55 বার, সেই কথাটাই লিখব। 77 মিটার, আমি মুখে বলছি তোমরা খাতায় লিখে নাও। 77 মিটার পথ গেলে চাকা ঘোরে 55 বার। তাহলে একে বার করবো। ঐকিক নিয়মে সবসময় প্রথমে একে বার করতে হয়, তারপরে যততে বার করতে বলে সেটাতে বার করতে হয়। তাহলে 1 মিটার যাবে, 77 মিটার গেলে 55 বার ঘুরে, তাহলে সে 1 মিটার যাবে চাকাটি, তাহলে নিশ্চয়ই চাকাটা কম বার ঘুরবে, তাই না? যেহেতু দৈর্ঘ্য কমে গেল, পথ কমে গেল, তাহলে চাকাটাও তো কম বার ঘুরবে। তাহলে ঐকিক নিয়মে কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয়। দেখো
যেহেতু একে কমলো, ঠিক আছে, তাহলে কে কমলো, 77 ছিল হলো 1, তাহলে 77 কমে গেল, তাই 77টা ভাগ হবে। তোমরা কিন্তু এই ভুলটা করো, কি ভুলটা করো, যেখানে 55 আছে তাই 55 ছোট, তাই 77 ভাগ 55 এইটা করি তো, কিন্তু এটা টোটালি ভুল। কেন ভুল, যেহেতু একে কমে যাচ্ছে তার মানে একে ভাগ হবে, তার মানে এখানে আগে যা আছে সেইটা থাকবে, তারপরে ওটার সাথে ভাগ করব, যেটা কমে গেল সেইটা ভাগ করব, ঠিক আছে, যেটা বাড়বে সেটা গুণ করব। এবার কততে বার করতে বলেছে, 98 মিটারে, তাহলে 98 মিটারে লেখো, 98 মিটারের টাকাটি যায়, তাহলে এটা কত ছিল, 55 ভাগ 77, 98 মিটারে যেহেতু বেশি হবে তাই 8 গুণ হয়ে যাবে, তাই 98 দিয়ে গুণ করে দিলাম। এবার কাটাকুটি করো, 11 দিয়ে কাটো, 5 11 55, 7 11 77, আর 7 দিয়ে 98কে কাটলে 7 1 7, 8 9 4 7 28, তার মানে 5 14 কত হলো, 70, ঠিক আছে। তার মানে 98 মিটার পথ গেলে চাকাটি 70 বার ঘুরবে, এটা হয়ে যাবে উত্তর। তোমরা উত্তর লিখে নেবে, ঠিক আছে। চলো 2 নম্বরের অঙ্ক। 2 অঙ্কটা দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে। তাহলে এখানে দেখো, সপ্তাহে বলেছে একদিন যায়, 364 দিনে কতদিন যাবে। একইভাবে লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে এটাকে সাজিয়ে লিখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। কি বলেছে, সম্পর্কটা কি বলেছে, প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে কতদিন সাঁতার শিখতে যাবে। তাহলে সাঁতার শিখতে যায়, তাহলে এটা ডান দিকে হবে সাঁতার শেখার দিন, বা সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় দিনে, আর এটা মোট সময়, মোট সময়ে, তাই তো, মোট সময়, এটাও দিন ওটাও দিন, ঠিক আছে। তাহলে মোট সময়, এক সপ্তাহ বলেছে, এক সপ্তাহটাকে এখানে 7 দিনে নিয়ে নেব, ঠিক আছে। আমরা জানি এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিনের মধ্যে সে সাঁতার শিখতে যায় একদিন, ঠিক আছে। 364 দিনে কতদিন যাবে এটাই বার করতে হবে, সম্পর্ক না বার করলেও হবে, ঠিক আছে। তাহলে এবার ঐকিক নিয়মে করো। এবার এই জিনিসটাকে আমরা কথায় লিখব যে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, একদিনে দেখো যদি সে 7 দিন সময় পায় তাহলে 7 দিনের মধ্যে একদিন সাঁতার শিখতে যায়, ঠিক আছে। একদিনের মধ্যে সে নিশ্চয়ই তাহলে আগের থেকে আরও কম দিন যাবে, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে কি কমলো, 7 ছিল হলো 1, তাই 7 ভাগ হবে দিন। কততে বার করতে বলেছে, 364 দিনে, 364 দিনে সে কতবার যাবে সাঁতার শিখতে সেটা। তাহলে যেটা ছিল আগে 364 দিনে তো অনেক বেশি দিন যেতে পারবে, তাই গুণ হয়ে যাবে, বেশি মানে গুণ, তাই আগেরটার সাথে গুণ হবে। এখানে যেটা থাকবে প্রথমে সেটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে 1/7 গুণ 364, কাটাকুটি করো, 5 7 35, 7 2 14 মানে 52 দিন। তার মানে 364 দিনের মধ্যে সে 52 দিন সাঁতার শিখতে যাবে। কমপ্লিট। চলো 3 অঙ্ক করি। 3 অঙ্ক দেখো, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। দেখো তার কাগজের প্রয়োজন হচ্ছে 120টি, তাহলে 120টি কাগজের জন্য তার কত দিস্তা খাতা লাগবে। এক দিস্তা কয়টি কাগজে হয়, 24টি কাগজে, ঠিক আছে। তাহলে 24টি কাগজে হয় এক দিস্তা, প্রয়োজন হবে 120টি কাগজ, 120টিতে কত দিস্তা হবে সেটাই তোমাকে বার করতে হবে। একইভাবে আগে সমস্যাটি লেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি বার করতে বলেছে, সম্পর্কটা কি, একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে দিস্তা, তাই তো। দিস্তা তোমাকে বার করতে বলেছে, তাই দিস্তা হবে ডান দিকে, আর কাগজ, কাগজ হচ্ছে টিতে আছে। তাহলে প্রথমে কি বলেছে, 24টি কাগজ প্রতি দিস্তায়, তার মানে 24টি কাগজ থাকে এক দিস্তায়, প্রতি মানে এক, তাহলে বলেছে 120টি কাগজ কত দিস্তায় থাকবে সেটা বার করি। তাহলে ঐকিক নিয়মে সমাধান করো, 24টি লেখো, 24টি কাগজ থাকে এক দিস্তা, এক দিস্তায় একটি কাগজ থাকবে, নিশ্চয়ই কম দিস্তা হয়ে যাবে, যেহেতু কাগজ কমে গেল তার দিস্তাও তো কমে যাবে। তাহলে কি হবে, ভাগ হবে 1/24, এখানে যেটা থাকবে সেটা প্রথমে টুকবো, যে কমে গেল সেটা ভাগ হচ্ছে, ঠিক আছে, দিস্তায়। কততে বার করতে হবে, 120তে, তার মানে 100
কুড়িটি কাগজ থাকবে কত দিস্তায়? তাহলে 120টি কাগজ, তাহলে দিস্তাও তো বেড়ে যাবে তাই না, আগের লাইনের তুলনায়। একটিতে যেটা থাকবে 120তে অনেক বেশি হয়ে যাবে, তাই গুণ হবে, বেশি হলে গুণ। আগে ওপরে যেটা আছে সেটা লিখে নেব, গুণ যে বেড়ে গেল তাকে গুণ করবে। 120 বাড়লো তাই 120 গুণ হবে। কাটাকুটি করো, দেখে মনে হচ্ছে 2 দিয়ে কাটবো, 12 দুগুণে 24, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 0 0। আবার যাচ্ছে 12 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 60কে 5 12 60। 12 দিয়ে ডাইরেক্ট না কাটলে আবার 2 দিয়ে কাটো, আবার 2 দিয়ে কাটো, দেখবে 5ই আসবে। তার মানে 5 12 60, কত হলো? 5 দিস্তা। 120টি কাগজ থাকবে 5 দিস্তায়। ঠিক আছে, পরের অঙ্ক। 4 অঙ্ক কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা, 32টি ডিমের দাম কত হবে? আচ্ছা দেখো, প্রথমে বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে তার মানে 1 ডজন ডিম মানে কি? 12টি। তার মানে 12টি ডিমের দাম 48 টাকা, 32টি ডিমের দাম কত? তাহলে করো, প্রথমে লিখে নাও 1 ডজন সমান সমান 12টি। এইবার লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লিখবো কি? ডিম, আর এখানে দাম। দাম হলো টাকাতে আছে তাই টাকা ব্র্যাকেটে লিখবো, আর ডিম টিতে আছে। এককগুলো পাশে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তার মানে 12টি ডিমের দাম কত হবে? 48 টাকা। 32টি ডিমের দাম কত? একইভাবে করে ফেলো, যেটা গণিতের ভাষায় লিখলাম সেটা আমি সাজিয়ে লিখবো। 12টি ডিমের দাম 48 টাকা। একেবার করতে হয় সবার প্রথমে, তাহলে একটি ডিমের দাম নিশ্চয় কম হবে, তাই ভাগ হবে। কে কমলো? 12 থেকে 1 আসলো, তার মানে 12 কমলো, তার মানে 12 ভাগ। এখানেও কাটতে পারো, লাস্টেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 32-এ বার করো। 32টি ডিমের দাম, একটি ডিমের দাম যা হবে 32টি ডিমের দাম অনেক বেশি হবে, তাই গুণ হয়ে যাবে। ছিল 48/12 গুণ 32, কত হবে? কাটাকুটি করো, 12 দিয়ে 48কে কাটলে 4 12 48, 4 আর 32 গুণ। 32 কিন্তু নিচে নেই, অনেকে কিন্তু 4 আর 32-এর মধ্যে কাটাকুটি করে ফেলে না। 32 ওপরে, 4ও ওপরে, তাহলে ওপরে ওপরে গুণ হয়, 32-এর নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 32কে গুণ করো। 4 দুগুণে 8, 3 4 12, 4 দুগুণে 8, 3 4 12, মানে 128 টাকা। 32টি ডিমের দাম হয়ে যাবে 128 টাকা। পরের অঙ্ক, 5 অঙ্ক দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে একইভাবে গণিতের ভাষার সমস্যাটি হলো, আচ্ছা প্রথমে কি? প্রতিদিনের কাজ, তাই তো? এটা কিসে আছে? ঘন্টায়। আর তাহলে প্রতিদিনের কাজ কত সময় লাগছে? মোট সময় বা প্রয়োজনীয় সময়, মোট সময় বা প্রয়োজনীয় সময়, এটা কিসে আছে? দিন। ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে দেখো, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে কাজটি শেষ হয়। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করবে, কাজটি শেষ হয় 30 দিনে। ঠিক আছে, তারপরে বলেছে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? একইভাবে লেখো, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কাজ শেষ হয় 30 দিনে। আমি মুখে বললাম, তোমরা খাতায় লেখো। তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করবে। দেখো ভালো মতো বোঝো, যদি আমি প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করি, আমার কাজ 30 দিনে শেষ হচ্ছে, তাহলে আমার মনে করো শরীর খারাপ হয়ে গেল, আমি আস্তে আস্তে কাজ করব। প্রতিদিন আমি 1 ঘন্টা করে কাজ করব, তাহলে আমার কাজটা শেষ হতে অনেক দিন বেশি সময় লেগে যাবে, তাই না? যেহেতু আমি প্রতিদিনের কাজের পরিমাণটা কমিয়ে দিয়েছি, তাহলে আমার সময়ের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, আমার অনেক দিন লেগে যাবে কাজ শেষ হতে, তাই 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, 1 ঘন্টা করে কাজ করব, তার মানে আমার বেশি দিন সময় লাগবে। ঠিক আছে, একে কিন্তু এখানে কমবে না, ভালো মতো বুঝবে। আমরা এর আগের অঙ্কগুলোতে একে কমিয়ে দিয়েছি, তাই ভাগ করে দিয়েছি, কিন্তু এখানে জিনিসটা উল্টে গেছে। দেখো, সময়ের অঙ্কে সবসময় একটু এগুলো খেয়াল রাখবে। প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করি, আমার 30 দিনে কাজটি শেষ হয়। প্রতিদিন আমি 1 ঘন্টা করে কাজ করব, আমার তো অনেক বেশি দিন লেগে যাবে কাজটি শেষ হতে, তাই তো? তাই এক্ষেত্রে গুণ হয়ে যাবে, বেশি দিন মানে গুণ হয়ে যাবে। এবার বলে যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করব। 1 ঘন্টা করে কাজ করলে আমার যেই দিন লাগবে, আমি প্রতিদিন 6 ঘন্টা করে, কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, তাহলে কাজটা আমার অল্প দিনে শেষ হয়ে যাবে। তাই প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে আমার মোট কম সময় লাগবে, তাই এটা হয়ে যাবে ভাগ।
কত হবে 5 5 6 30, 5 5 25, 25 দিন। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে আমার 25 দিনে কাজটি শেষ হবে। ঠিক আছে, 6 অঙ্ক করি। 6 অঙ্ক, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত হবে? একইভাবে প্রত্যেকটা অঙ্ক এখানে একইভাবে করতে হবে। তাহলে আমি লিখব কি প্রথমে, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, একটা বলেছে মোট সম্পত্তি 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা। তার মানে এটা কি লিখবো, সম্পত্তির পরিমাণ, আর এটা কি দাম বা মূল্য, টাকা, আর এটা আছে অংশ। ঠিক আছে, তাহলে বলেছে 5/7 অংশের মূল্য, 5/7 অংশের মূল্য কত? 2825 টাকা। 2825 টাকা। 2/7 অংশের মূল্য কত? 2/7 অংশের মূল্য কত হবে? ঠিক আছে, একইভাবে লিখব, মোট সম্পত্তির 5/7 অংশের মূল্য কত হবে? 2825 টাকা। ঠিক আছে, তাহলে মোট সম্পত্তির 5/7 অংশের মূল্য অত টাকা, তাহলে একে কি হবে? একে কমে যাবে। তাহলে কি হবে? একে কমে গেলে কি হবে? ভাগ হবে তো। তাহলে যেটা আছে সেটা লিখলাম। তাহলে ভাগ মানে কি উল্টে যাবে, ভাগটাকে গুণ করে আমরা কাটাকুটি করবো। তাহলে ভাগ 5/7, তাহলে ভাগটাকে আমরা গুণ করে দিই। ঠিক আছে, সরাসরি করে দিই আমরা। তাহলে ভাগকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, তার মানে 7/5 হবে। ঠিক আছে, এবার কততে বার করতে বলেছে? 2/7। 2/7 অংশের মূল্য কি বেশি হবে আগের থেকে, তাহলে গুণ হবে। যেটা আছে আগে সেটা টুকে নাও, 7/5 গুণ 2/7, 2/7। এবার কাটাকুটি করো, 7 7 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 5 25, 25 আর 3 28, মানে 3 32, 5 6 30, 5 5 25। কাটাকুটি করলাম, এবার গুণ করো, 2 দিয়ে গুণ করছি 565-কে, কত হয়? এখানেই লেখো, 5 দুগুণে 10, 0 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, তার মানে 1130 টাকা। মোট সম্পত্তি 2/7 অংশের মূল্য 1130 টাকা। চলো পরের অঙ্ক করি। 7 অঙ্ক দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করে দেখি। তাহলে কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে আছে সৈন্য আর আরেকদিকে আছে খাবার মজুদ। দিন, খাবার মজুদ আছে দিনে, সৈন্য আছে জোনে। ঠিক আছে, 48 জন সৈন্যের সেই খাবারটি 7 দিন, তাই তো? 7 দিন না, 7 সপ্তাহ। এটা খাবার মজুদ সপ্তাহে আছে। তাহলে 48 জন সৈন্যের 7 দিনের জন্য খাবার মজুদ ছিল। এবার এই জায়গাটা ভালো মতো দেখো, বলেছে ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়। তাহলে আমার যদি 48 জন সৈন্যই থাকতো, আমার খাবার 7 সপ্তাহ আরামসে চলে যেত। কিন্তু 48 জন নেই, বলেছে 8 জন সৈন্য আরও যোগ দিল। তাহলে 8 জন সৈন্য যদি যোগ দেয়, তাহলে এখন সৈন্য আছে কজন? যোগ করতে হবে 56 জন। ঠিক আছে, আচ্ছা 56 জনের কত সপ্তাহ যাবে সেটাই তোমাকে বার করতে হবে। তাহলে লেখো, 48 জন সৈন্যের খাবার যায় 7 সপ্তাহ। 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহ। একজন সৈন্য, দেখো 48 জন সৈন্য আমাকে খাবারটি 7 সপ্তাহে কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে একজন সৈন্য, তাহলে সেই খাবারটি নিশ্চয় অনেক বেশি সপ্তাহ ধরে খেতে পারবে। তাহলে একে কিন্তু এখানেও দেখো উল্টো হলো, বেড়ে গেল। তাহলে 8 জন সৈন্য 7 সপ্তাহ খাবার খায়, একজন সৈন্য 7 সপ্তাহ থেকে আরও বেশি সময় ধরে খেতে পারবে। তাহলে কি হয়ে যাবে? বেশি সময় মানে গুণ হয়ে যাবে, 7 গুণ 48 সপ্তাহ। এইবার 56 জন আছে, তাহলে একজন সৈন্য যতদিন খাবে 56 জন তার চেয়ে তো অনেক কম দিন খাবে, তাই না? তার মানে খাবার দিনটা কমে যাবে। এবার কমে গেলে মানে ভাগ, 7 গুণ 48 ভাগ 56।
কাটাকুটি করো, 7 আটা 56, 6 আটা 48, তার মানে 6 সপ্তাহ। উত্তর হয়ে যাবে 6 সপ্তাহ। তার মানে 56 জন খাবে 6 সপ্তাহ। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো। 8এর অঙ্ক, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। তাহলে 50 জন নাবিক পুরোপুরি 16 দিন খাবারটা কমপ্লিট করতে পারবে। বলেছে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে সেটা হিসাব করে দেখি। তাহলে এখানে কি বলেছে, 50 জন নাবিকের 16 দিনের খাবার। তাহলে কি, একদিকে হচ্ছে নাবিক 50 জন, এটাও একইভাবে খাবার মজুদ দিন, তাই তো। তাহলে 50 জন নাবিকের কত দিনের খাবার মজুদ ছিল, 16 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, এবার বলেছে যে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। দেখো 10 দিন পরে আরও 10 জন নাবিক যোগ দিলেন, তাহলে 50 জন নাবিক 16 দিন খাবারটা খেত, কিন্তু বলেছে 10 দিন পরে, তার মানে 50 জন নাবিক, দেখো 10 দিন পরে অন্য নাবিকগুলো এসছে। ঠিক আছে, 10 দিন পরে কতজন নাবিক এসছে, 10 দিন পরে আরও 10 জন, তাহলে ছিল 50 জন, আরও হলো 10 জন, তাহলে এখন মোট কতজন আছে, 60 জন। ঠিক আছে, তাহলে 60 জন লোকের বলেছে কতদিন যাবে। এবার এই জায়গাটা একটু বোঝো, 50 জন নাবিক 16 দিনই খেত, কিন্তু 10 দিন হয়ে গেছে, 10 দিন পরে আরও 10 জন ঢুকেছে, তাহলে 10 দিন হয়ে গেছে, তার মানে 50 জন নাবিক 10 দিন খাবারটা খেয়ে ফেলেছে। তাহলে 10 দিন যদি খাবারটা খেয়ে ফেলে, তাহলে এখন আর কতদিন খেতে পারবে, এখন আর 6 দিন খেতে পারবে, তাই না। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু অলরেডি 10 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আর কতদিন পরে রইলো, 6 দিন পরে রইলো। তাহলে বলেছে এই 10 দিন হয়ে যাওয়ার পরে 6 দিন খেতে পারতো, কিন্তু আরও 10 জন অ্যাড হলো, তাহলে হয়ে গেল 60 জন। তাহলে 60 জনে কি আর 6 দিন চলবে, 6 দিন চলবে না, সেটাই জিজ্ঞেস করেছে যে এই 60 জনের কতদিন চলবে, এটাই তোমাকে বার করতে হবে। তাহলে একইভাবে বার করো, 50 জন নাবিকের খাবার যায় 6 দিন, এখানে কিন্তু আর 16 দিন হবে না, কারণ 10 দিন খেয়ে নিয়েছে, তাহলে 50 জন নাবিক আর 6 দিন খেতে পারবে। একজন নাবিক নিশ্চয়ই কম খাবে না, 50 জন নাবিক 6 দিনে খাবারটি খেতে পারবে, তাহলে একজন নাবিক তাহলে কি আরও বেশি দিন ধরে খাবারটি খেতে পারবে, তাহলে কি হবে 50 গুণ 6 দিন। এবার বলে যে 60 জন নাবিক খাবে, তাহলে 60 জন নাবিক যেহেতু খাবে খাবারটি, তাহলে নিশ্চয়ই কম দিন যাবে, তাই ভাগ হয়ে যাবে, 50 গুণ 6 ভাগ 60। তাহলে কাটাকুটি করো, এই 0-এর সাথে 0 কেটে গেল, 6-এর সাথে 6 কেটে গেল, তাহলে উত্তর পড়ে রইল 5 দিন। ঠিক আছে, তাহলে 60 জন নাবিক কতদিন খাবে খাবারটি, 5 দিন। ঠিক আছে, বোঝা গেছে। চলো 9 অঙ্ক করি। দেখো 9 অঙ্ক দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে 20 জন লোক 30 দিনের কাজটি করতে পারত, কিন্তু 6 দিন পর, তাহলে দেখো 20 জন লোক কিন্তু 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে 20 জন লোক বাকি আর কতদিন করতে পারবে, 30 থেকে 6 দিন হয়ে গেছে, মানে 6 দিন বাদ দিয়ে দেবো, তাহলে আর কত, 24 দিন পরে রইলো। তার মানে 20 জন লোক আমার কাজটি 24 দিনে কমপ্লিট করার কথা, যেহেতু 6 দিন হয়ে গেছে। 6 দিন হয়ে যাওয়ার পরে 20 জন করার কথা, কিন্তু 20 জন আর করতে পারেনি, কেন, 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লে বাকি রইল 12 জন 20 জনের মধ্যে। এই 12 জন লোক কতদিনের কাজটি কমপ্লিট করবে সেটাই তোমাকে বার করতে হবে। চলো, খুব সোজা অঙ্ক। লোক সংখ্যা আর একটা হচ্ছে সময়। লোক সংখ্যা কত কিসে আছে, জোনে, সময় হলো দিনে। ঠিক আছে, প্রথমে বলেছে 20 জন লোক 30 দিনে কাজটি শেষ করতে পারে, 30 দিনে কাজটি শেষ করতে পারতো, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল, তার মানে 20 জন লোক 6 দিন কাজটি করে ফেলেছে। ঠিক আছে, তাহলে আর কতদিন বাকি আছে, 24 দিন। তার মানে 20 জন লোক আমার কাজটি আর 24 দিনে করতে পারবে, কিন্তু বলেছে আরও 6 দিন পরে 24 দিন হওয়ার কথা, কিন্তু 24 দিন 20 জন আর করতে পারেনি, এদের মধ্যে 8 জন আরও অসুস্থ হয়ে গেছে, তারপর বাকি রইল কতজন, 12 জন। এই 12 জন লোক কাজটি তাহলে কতদিনে শেষ করবে সেটাই তোমাকে বার করতে হবে।
বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো তাহলে লিখবো কি, 20 জন লোক কাজটি সম্পূর্ণ করে 24 দিনে। দেখো শর্ত কিন্তু আমার একই আছে, 30 দিনে হওয়ার কথা, 6 দিন যেহেতু হয়ে গেছে 6 দিনটা ধরবো না, তাহলে 24 দিনে করতে পারবে, তাই 24 দিনটা লিখলাম। ঠিক আছে, তাহলে 20 জন লোক কাজটি শেষ করতে পারবে 24 দিনে। একজন লোক যদি কাজটি করে তাহলে অবশ্যই বেশি দিন সময় লাগবে, তাই 24 গুণ 20 দিন। এবার দেখো 12 জন লোকটি করবে, 12 জন লোকটি সেই কাজ করবে, তাহলে একজন লোকে আমার যতদিন সময় লাগবে 12 জন লোকে আমার কম দিন সময় লাগবে, যেহেতু আমি লোক সংখ্যা বেশি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে ভাগ হয়ে যাবে 24 গুণ 20 ভাগ 12, তাহলে কী হবে, কাটাকুটি করে 12 দুগুণী 24, 20 দুগুণী 40, তার মানে 40 দিন। তার মানে এই 12 জন লোক আমার কাজটি শেষ করবে 40 দিনে। কিন্তু এখানে উত্তর চেয়েছে কি, হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। ঠিক আছে, কত দিনে বাড়িটি সারানোর কাজ শেষ করবে, তা তারা শুরু করেছিল কত দিনের টার্গেটে, 30 দিনের টার্গেটে, কিন্তু 6 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে যাওয়ার পরে বাকি রইল 12 জন, 12 জনে কাজটি কমপ্লিট করেছে 40 দিনে, তার মানে 12 জনে শেষ করেছে 40 দিন, তার আগে আরও 6 দিন কেটে গেছে, তার মানে টোটাল কত দিন গেল তাদের, 46 দিন। তার মানে 40টা কিন্তু উত্তর হবে না, এটা ভালো মতো মাথায় রাখবে, উত্তর হবে 46 দিন। বোঝা গেছে? চলো পরের 10 নম্বরের অঙ্ক। 10এরটা বলেছে এখানে 3টে সম্পর্ক দিয়েছে, হ্যাঁ, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। 3টে, তার মানে প্রথম কি বলেছে, এক বলেছে কৃষক, লিখবো কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক, তারপর বলেছে যে সময়, মাঝখানে আরেকটা সম্পর্ক চলে আসলো সময়, কি সেটা দিনে আছে, আর কৃষক জোনে আছে, এককগুলো লিখতে হবে পাশে। আর তারপরে কি জমির পরিমাণ, জমির পরিমাণ কিসে, সেটা বিঘাতে আছে। বোঝা গেল? আচ্ছা, প্রথমে কি বলেছে 25 জন কৃষক, তাহলে লিখবো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তারপরে বলেছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে একইভাবে লিখবো, ঐকিক নিয়মে সমাধান করে পাই কি হবে, যেটা বলেছে সেটাই লিখবো কথায়। ঠিক আছে, 25 জন কৃষক 12 দিনে কাজ করে 15 বিঘা জমি। ঠিক আছে, এবার দেখো আগেরটা যেহেতু একটা ছিল তাই একে বার করতাম, তারপরে যতদে বার করতে বলতো সেটাতে বার করতাম, কিন্তু এখানে দুটো সম্পর্ক চলে আসলো, তাই কি করব, একটা একটা করে কমাবো, প্রথমে এইটাকে কমাবো তারপরে এটাকে কমাবো, মানে প্রথমে এইটাকে একে বার করব, তারপরে এটাকে একে বার করব, তারপরে এইটাকে বাড়াবো, তারপরে এটাকে বাড়াবো, স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখো। 25 জন কৃষক 12 দিনে কাজ করে 15 বিঘা জমি, এবার একজন কৃষকে বার করব, একজন কৃষক, এইটা 12ই থাকবে, তাই কি বলেছিলাম, প্রথমে এটাকে কমাবো তারপরে এটাকে কমাবো। হ্যাঁ, তাহলে দেখো 25 জন কৃষক 12 দিনে কাজ করতো যেই বিঘা জমি, একজন কৃষক নিশ্চয় কম কাজ করবে, আমার সময় যতই একই বা কম কাজ করবে, তাই একজন কৃষক কাজ করে কি কম, মানে কি ছিল 25 হলো একজন, তাই কম জমি চাষ করতে পারবে, তাই ভাগ হবে কত, 15-র সাথে যেটা কমলো সেটা ভাগ হবে, 25 কমলো তাই 25 ভাগ। এবার এটাকে একই রাখবো, এইটাকে 12কে 1 করব। এবার দেখো একজন কৃষক একদিনে কাজ করবে, তার মানে কি একজন কৃষক 12 দিনে যে পরিমাণ জমি কাজ করতো, তাহলে একজন কৃষক একদিনে আরও কম জমি চাষ করতে পারবে, তাই কি আরও কমে যাবে, তার মানে আরও ভাগ হবে 12 দিয়ে, তার মানে 12টা ভাগ মানে কি নিচে গুণ হয়ে যাবে, গুণ 12। এবার একটা একটা করে বাড়াবো, প্রথমে কি 30 জনে বার করব, 30 জন কৃষক একদিনই থাকবে। ঠিক আছে, তাহলে একজন কৃষক যত চাষ করতো 30 জন একটু বেশি কাজ করতে পারবে, তাই 30 জনে কি হবে, গুণ হয়ে যাবে, 15/25 নিচে যা আছে, তাহলে গুণ মানে উপরে গুণ হবে। ঠিক আছে, তাহলে উপরে গুণ হয়ে গেল। এইবার দেখো 30 জনই থাকবে কত, 16 দিন সময় পাচ্ছে, তার মানে 30 জন একদিনে না
16 দিনে, তাহলে একদিনে যে পরিমাণ জমি চাষ করতে পারতো এবার বেশি দিন ধরে চাষ করতে পারবে, তার মানে আমি অনেক বেশি পরিমাণ জমি চাষ করতে পারবো, তাই এইটা হয়ে যাবে গুণ। আমি আর নতুন করে লিখলাম না, আগের লাইনে লিখলাম যেহেতু জায়গা শর্ট, তাই এইখানেই গুণ করে দিলাম। ঠিক আছে, 30 জন 16 দিনে আরও বেশি পরিমাণে কাজ করতে পারবে, তাই 16টা আবার ওপরে গুণ হয়ে গেল। এবার কাটাকুটি করব, কাটাকুটি করো। 5 দিয়ে কাটো 15কে, 3 5 15, কার সাথে 25-এর সাথে, 5 5 25। 5 দিয়ে 30কে কাটলে 5 6 30, ঠিক আছে। 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, 4 দিয়ে 16কে কাটলে 4 4 16। তাহলে উত্তর কত পেলাম? 4 আর 6 গুণ করলে 24। ঠিক আছে, তাহলে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, তাহলে নিজে করে 1.2 এর 10টা অঙ্ক কমপ্লিট করে দিলাম। এরপরে আছে ভগ্নাংশ, দশমিক, শতকরা। এই অঙ্কগুলো পরের দিন আবার তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি এর চেয়েও বেশি বেটার ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর ভিডিও আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।